সঙ্গীত শুধু আমাদের মনকে দোলাই দেয় না, তৈরি করে অদ্ভুত এক যোগসূত্র। দর্শক সবাইকে ওয়েলকাম করছি গ্লো অ্যান্ড লাভলি ডিবিসি রেড কার্পেটে। আপনাদের সাথে থাকছে আমি আরশিয়া। যেহেতু আজকে বৃহস্পতিবার মানেই স্পেশাল আয়োজন, স্পেশাল গেস্ট। আজ জানবো ফরিদপুরের মধুখালী উপজেলার জগন্নাথী গ্রামের এক কৃষক পরিবারের ছেলের গল্প। গৃহিণী মার সঙ্গীত প্রেম সেই ছোট্ট ছেলেটার মনেও বপন করে গানের বীজ। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতায় সুফি গান দিয়ে প্রথমবার মঞ্চে পা রাখেন। এরপর লোকগীতি, ভাওয়াইয়া, জারি সারি সঙ্গীতে নিয়েছেন তালিম। নিজের মেধা আর পরিশ্রম দিয়ে মধুখালীর কৃষকের সেই গান পাগল ছেলেটি এর মধ্যে প্লেব্যাকও করে ফেলেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের সিনেমায়। দর্শক সবাইকে জানাচ্ছি আজকে সেই গেস্টের কথা। লেটস ওয়েলকাম খায়রুল ওয়াসি। ওয়েলকাম টু রেড কার্পেট। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি, অনেক ভালো আছি। অবশ্যই অনেক বিষয়ে কথা বলবো, তার আগে আমি আসলে পার্সোনালি জানতে চাই, খেলা চলছে, কোন দলে সাপোর্ট করছেন? আমি আসলে যে ভালো খেলে যে দল বা যে প্লেয়ার, সবসময় প্লেয়ারকে সাপোর্ট করি। তারপরেও আমার ছোটবেলা থেকে ভালো লাগা হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা, ও চিয়ার্স। আমিও আর্জেন্টিনা। আর্জেন্টিনার খেলা রয়েছে কালকে, দেখা যাক কি হয়। আসলে কেপ ভার্দের সাথে খেলা রয়েছে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আমি যেরকম ইন্ট্রোতে বলেছিলাম, ছোট্ট একটা গ্রাম থেকে ঢালিউডে সুপারস্টার শাকিব খানের সিনেমা বরবাদে আপনি প্লেব্যাক করেছেন। একটু জানতে চাই জার্নিটা কিভাবে হলো এবং কিভাবে সম্পৃক্ত হলেন আপনি? আসলে সঙ্গীত তো ছোটবেলায় থেকেই রয়েছে, আর রক্তেই মিশে আছে আমি মনে করি। আমার ক্ষেত্রে সবসময় গান নিয়েই বেশি চিন্তা ভাবনা করেছি। লেখাপড়া অত বেশি মন দিতাম না, কিন্তু গানটাই আমাকে লেখাপড়ার প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছে, যে না, আমাকে লেখাপড়া করতে হবে। এরকম করেই এসএসসি শেষ করে ঢাকায় চলে আসলাম। তারপরে তো শুরু হলো গান নিয়ে লেখাপড়া, গানের সাথে থাকা। আর সরাসরি সিনেমাতে গান করার বিষয়টা হচ্ছে যে প্রথমে নাটকে গান করেছিলাম। সৈয়দ জুয়েল ভাইয়ের লেখা, আমার সুর করা পারিসা শিরোনামে ফারহান অভিনীত ক্রাশ নাটকে প্রথম একটা গান যায়। সেখান থেকেই আমার মেহেদী হাসান হৃদয়ের সাথে আমার পরিচয় আর কি, বরবাদের পরিচালক। এবং পারিসা গানটি এমনভাবে আমার শ্রোতারা নিয়েছেন হৃদয় দিয়ে। থাকে না যে একটা মৌলিক গান একজন শিল্পী হয়ে ওঠার পেছনে অনেক বড় একটা অবদান রাখে। তো পারিসা গানটা ঠিক তেমনই আমাকে সেই সাপোর্টটা দিয়েছে, এবং আমরা সেটি দিয়ে মানে পরীক্ষিত যে না, অডিয়েন্স নেবে, হয়তো আমরা বরবাদে আমরা গান করতেই পারি। তো গল্প এবং সবকিছু মিলিয়ে আমরা যখন গান শুরু করলাম, সমীর ভাইয়ের লেখা, দুটো লেখাই ছিল, মহামায়া এবং জিন্দার, আমার সুর করা, গাওয়া, কম্পোজিশন। চমৎকার। এবং জিন্দা গানের বিষয়টা যেহেতু এসেছে, আমরা শুরুতে জিন্দা গান দুটো লাইন আপনার খালি কণ্ঠে শুনতে চাই ভাইয়া, যদি একটু শোনান আমাদেরকে। আচ্ছা, আমি গাইছি, জিন্দা একটু শেয়ার করছি। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি। তার অভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি। তার অভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি। জান বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। জান বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি। তার অভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি। তার অভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি। সুপার সুপার, এক কথা অসাধারণ। এবং এত সুন্দর গায়কী, মানে চমৎকার এক কথায়। আপনার দর্শক শ্রোতা যারা আছেন, আপনাকে যারা ভালোবাসেন, আপনি সুফি গান এবং ফোক গানের জন্য আপনি বেশ পরিচিত সবার কাছে। এবং আমরা কিন্তু যদি একটু দেখি, প্রতিভা অন্বেষণের অনেক প্রতিযোগিতায় আপনাকে আমরা বিচারকের আসনে দেখেছি। সেটা অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। আসলে বিচারক হওয়াটা অনেক কঠিন একটা বিষয়।
আমি এই ছোট্ট জীবনে খুব মানে ক্ষুদ্র সঙ্গীত জীবন বলবো আমি। এখানে বিচার কার্যে যাদের সাথে আমি ছিলাম সবাই খুব সিনিয়র ছিলেন। কয়েকটা রিয়েলিটি শোর বিচার কার্য আমি করেছি, সেরা কণ্ঠ, তারপর হচ্ছে খুদে গানরাজ, অডিশন রাউন্ডের যাচ্ছিলাম, তারপর হচ্ছে শেষ আসলে হচ্ছে আপনার ম্যাজিক বাউলিয়ানা। তো সেখানে স্কয়ার অনেক রিয়েলিটি শোতে হতে ভাইয়া ছিলেন আপনি। হ্যাঁ, তো সেখানে থাকার যে অভিজ্ঞতাটা ছিল আসলে প্রতিভা অন্বেষণ, দেশের প্রত্যন্ত অঞ্চল যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে এসেছিল, এটা অবশ্যই আমার সৌভাগ্য। কারণ আমি কিন্তু ওই প্রত্যন্ত অঞ্চলে ছোট্ট একটা কুড়ে ঘর বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা ওই ফ্যামিলিতে কিন্তু আমি যেতে পারতাম না। তো আমাদের এই ডাকে তারা যখন এসছে, ওই সমাজের যে একটা চিত্র, ওই সমাজের যে জীবন প্রণালী, কালচার কিন্তু তাই বহন করে, সংস্কৃতিটা। তো সেটা বহন করে আমার কাছে যখন এসছে, আমি এতটাই বেশি শিখেছি, মানে শিখতে পেরেছি, জানতে পেরেছি, যেটা খুব কম মানুষের জীবনে ঘটে। আর লোকসাহিত্যের এই যে সংকলন, সংযোজন, সংগ্রহ, এটা আরো বড় ধরনের একটা অভিজ্ঞতা আমাকে দিয়েছে। আচ্ছা, ঘুরে ফিরে আবার সেই ছোট্ট গ্রামে যেতে হয়, সেখান থেকে এসে এই যে বিচারকের আসনে বসা, এটা কিন্তু অনেক বড় দায়িত্ব। যখন আপনার সামনে হিসেবে পারফর্ম করছে, ওই সময়টাতে যদি একটু বলে, একটু থাকে না যে আমি সেই ছেলেটা গ্রাম থেকে উঠে এসে আজকে একদম বিচারকের আসনে বসেছি, ওই মুহূর্তটা আসলে কেমন লাগে ভাইয়া? মুহূর্ত আসলে যখন আমিও তো রিয়েলিটি শো থেকেই মোটামুটি এসেছি, যেমন আরং ডেইলি চ্যানেলে বাংলার গানে ছিলাম আমি, ওখানে ফার্স্ট রানার আপ ছিলাম সারা বাংলাদেশ থেকে 70,000 প্রতিযোগীর মধ্য থেকে যখন এসছে। যে এই ভাবনাটা যে আমি কেন, বা আমাদের যারা শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী যারা আমাদেরকে জাজ করেছেন, তো আমি কেন সিলেক্টেড হলাম, এটা কিন্তু একটা প্রশ্ন। মহান সৃষ্টিকর্তা চেয়েছেন তাই হয়তো আমি হয়েছে। তো যখন ভাবতাম যে আমি একদিন বিচারক হব, মানে হওয়ার চেষ্টাটা তো থাকতে হবে, তখন থেকে আমি চিন্তা করতাম যে, আর যখন ছোট বাচ্চাদের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে আমার, মোটামুটি আমি ছায়ানটে শিক্ষকতা করছি লোকসঙ্গীত বিভাগে। তো দেখা যায় কি যে এই যে শিশুদের মধ্যে যে শিক্ষার একটা প্রবণতা থাকে, জানার একটা আগ্রহ থাকে, তো সেটাতে মানে ভাগ বসাতে বা মানে শেয়ার করাটা আমার খুব ভালো লাগে। তো সেই অভিজ্ঞতা থেকে যখন একটা মানুষ আমার সামনে গান গাইছে, ছোট্ট একটা বাচ্চা বা মধ্য বয়সের একজন মানুষ বা বয়স্ক মানুষ বা গান গাইছে, তখন আমি সবাইকে মানে আমার সাথে, আমার ভাবনা চিন্তার সাথে আমি মিলিয়ে নিচ্ছি যে এটাই আমি, মানে এটাই আমি, ও আরো যেন ভালো করে গাইতে পারে, সেটা সবসময় আমার চাওয়া থাকে। চমৎকার। আমরা জানি খায়রুল ওয়াসি কিন্তু গ্রাম অঞ্চলের দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়, কিন্তু বরবাদে প্লেব্যাক করবার পরে বাংলাদেশের যদি বলি প্রত্যেকটা জায়গায় আপনি পৌঁছে গেছেন, অনেকটাই কিন্তু এরকম। হ্যাঁ, এখন আপনার ক্যারিয়ারে এটা কি আসলে ভিন্ন কোনো মাত্রা যুক্ত করেছে কিংবা করবে, আপনার কি মনে হচ্ছে? অবশ্যই একজন শিল্পী হয়ে ওঠার পেছনে মৌলিক গানের গুরুত্ব অপরিসীম। যেমন অনেক গানই অনেকেই করে থাকেন, বাট মৌলিক গান সেটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, এটা বড় একটা বিষয়। কিন্তু এই লাকটা কিন্তু ফেভার করে না অনেকের। হ্যাঁ, আর শিল্পী হওয়া অনেক বড় কঠিন একটা বিষয়। গায়ক তো হয়ে যায়, গান তো সবাই গাইতে পারে, বাট শিল্পী হওয়ার যে একটা দর্শন, একটা গানের কালেকশন, জনপ্রিয়তা, মানুষের কাছে ওইভাবে গ্রহণযোগ্যতাটা পাওয়া, ব্যক্তিত্ব, বয়স, জীবনের একটা শেষ পর্যায়ে যে একটা মানে বিশাল একটা সংগ্রহ, এই ব্যাপারটা কিন্তু একটা মানুষকে শিল্পী করে তোলে। তো আমার সেই জায়গা থেকেই শিল্পী হওয়ার প্রচেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি। আমি জানি না আসলে শিল্পী হতে পারবো কিনা। তো যখন মৌলিক গান আমার আসলো একটা একটা করে, প্রায় আমার যতগুলো শ্রোতা রয়েছে দেশের বাইরে, 5 থেকে 7টা গান আমার মানে সুপার তারা নিয়েছে, একদম সুপার ডুপার ভাবে নিয়েছে। তো রাস্তাঘাটে বেরোলে অনেকেই দেখি যে মানে খানাখানি করে। এখন পর্যন্ত এরকম হয়নি যে ওই যে ভিড় লেগে যাওয়া ব্যাপারটা এমন আসেনি, কিন্তু আমার গান শুনে নিয়ে এরকম খুব কম মানুষ আমি পেয়েছি, শুনেছে বাট ফেস দেখেনি। কারণ
সিনেমাতে কিন্তু ফেস থাকে না, আবার হচ্ছে নাটকে কিন্তু ফেস থাকে না। একদম এই গান অনেকে গুনগুন করে গায়ও, কিন্তু Right. জানে না যে কে গেয়েছে। রাইট, এই ডে বাই ডে এটা হচ্ছে হয়তো মানুষের কাছে আমি পৌঁছবো। চমৎকার, ডেফিনেটলি সেই দিন আর খুব একটা দূরে নেই, আমরা ঠিক তেমনটাই চাই। খায়রুল ওয়াসিকে সবাই অলরেডি সবাই চিনে, আরও চিনবে। আচ্ছা, বরবাদ সিনেমায় কিন্তু আপনার আরও একটা গানের সাথে সম্পৃক্ততা রয়েছে, আমরা জানি মহামায়া। এ বিষয়ে একটু জানতে চাই এবং এই গানটি দুটো লাইন আমরা শুনতে চাই ভাইয়া। মহামায়ায় খুবই মানে কি বলবো, যে একটা থাকে না যে খুব মায়ার একটা প্রজেক্ট থাকে। জিন্দা যেমন একটা মায়ার প্রজেক্ট, মহামায়াটাও নামও হচ্ছে মহামায়া শিরোনামে। এই গানটি আসলে খুব নাটকীয়তার সাথে আমরা ব্যবহার করেছি। অন্য আর একটা গান যাওয়ার কথা ছিল, যে গানটা আমরা অন্য একটা সিনেমার জন্য ভাবছিলাম, মেহেদী হাসান হৃদয় ভাই আমরা একসাথে, কিন্তু সেই গানটা কোনো ক্রমে আমরা সিলেক্ট করতে পারিনি। যখন মহামায়াটা, ওটা যেহেতু পারিনি, ওই জেদ থেকে আমরা মহামায়াটার জন্ম দিলাম। মানে হচ্ছে যে সৌমেশ্বরী ভাই লিখে পাঠালেন আমাকে, আমি দেখলাম, আর আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ শাকিব ভাইয়ের সিনেমাতে প্রথম গান যাওয়া সেটা নর্মাল একটা বিষয় নয় কিন্তু আসলে। আবার যে আমি গান করছি সেটাই যে সিলেক্টেড হবে এমনও কিন্তু বিষয় নয়। এই যে মানে অনেক কিছু ডিলেমার মধ্যে থাকা, যে হবে কি হবে না। যাক, ফাইনালি হয়ে গেছে, এবার আমরা একটু মহামায়া শুনি। হ্যাঁ, আমি একটু শেয়ার করছি। শিওর, প্লিজ। একার জীবন আমার কাঁধে আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে পারছি না। এ কেমন ভালোবাসা কইতে পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর, মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর। ওয়াও, সত্যি মায়ে পড়ে গেলাম, মানে Thank এক you. কথায় অসাধারণ Thank you, ভাইয়া। thank you. খায়রুল ওয়াসি কিন্তু মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী সিনেমা বিদায়েও কিন্তু গান গেয়েছেন সো ফার, রাইট ভাই? একটু জানতে চাই এই ব্যাপারে। হ্যাঁ, এটাও হচ্ছে বিদায়ের যে সিনেমাটার গল্প যখন আমাকে শেয়ার করা হয়, এই গানটা ছিল হচ্ছে আরো 5 বছর আগে আমার লেখা এবং সুর করা। আচ্ছা। এবং এটা যদি হয় তাহলে প্রথম আমার কোনো মানে লেখা, সুর করা এবং কম্পোজিশন, গাওয়া গান যাচ্ছে মানে এককভাবে আর কি। তো এটা বিয়ের গান, একটা বিয়ের জায়গাটা, সেইখানে হয় না যে বাড়ির উঠোনে একটা পরিবেশ থাকে, কেউ মশলা মানে একটা বাটে, বিয়ের আয়োজন করা হয়েছে, রাইট, সেখানে কেউ গানটা। হচ্ছে মানে মশলা প্রসেসিং করছে, কেউ কেউ হচ্ছে হলুদ বাটছে, রাইট। এই সমস্ত কিছু আমাকে যখন বোঝানো হয়, তো বিয়ের যে প্রেক্ষাপটটা তুলে আনা মিউজিকের মাধ্যমে, আমি সবই অ্যাকোস্টিক বাজিয়েছি, বেশিরভাগ ইনস্ট্রুমেন্ট যেমন যেগুলো ছিল না মানে লুপে নাই, যেটা সফটওয়্যারে নাই, কারণ মশলা বাটার যে সাউন্ড ওইটা আমি নিজে তৈরি করেছি, লাইক Wow, great. মানে পাটা এবং পুতো দিয়ে যেটাকে বলে। আচ্ছা। তারপর হচ্ছে আরো কিছু কিছু সাউন্ড যেগুলো ছিল না, যেমন কুলা দিয়ে চাল ঝাড়ার যে মানে বাছাই করার যে সাউন্ড, একটা করে যে সাউন্ডটা হয়, ওই সাউন্ডটাও আমি হচ্ছে কুলা, আরো অনেকগুলো সাউন্ড আমি ক্রিয়েট করেছি। কলসি দিয়ে বাজানো হয়েছে, কাগজ দিয়ে, এই ব্যাপারগুলো। তো এই গানটি নিয়ে আমি বেশি এক্সাইটেড অবশ্যই, কারণ যেহেতু এককভাবে আমার একটা গান যাচ্ছে, শুটিং এই গানটির ডান হয়ে গেছে, মিক্স মাস্টারিং বাকি, আমরা মিক্স মাস্টারিং নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ এই গানটি ভালো লাগবে শ্রোতাদের। গল্প ভালো লাগলে না গানও খুব ভালো চলে আসে, ব্যাপারটা এমন। আমার মনে হয় কি যে দর্শক খুব দারুণ একটা সিনেমা পেতে যাচ্ছে বিদায়। তো বিদেশ সিনেমাটা কবে নাগাদ পাচ্ছে দর্শক, কি মনে হয়? এটি যেহেতু 80% ডান শুটিং, তারপরে হচ্ছে বাকি কাজগুলো তো করতে একটু সময় লাগবে,
2-3-4 মাস এরকম লাগবে। ডেফিনেটলি। তার মানে দর্শকরা খায়রুল ওয়াসি থেকে চমৎকার কিছু কাজ সামনে পেতে যাচ্ছে প্লেব্যাক হিসেবে, প্লেব্যাক সিঙ্গার হিসেবে। আচ্ছা, এরপরে একটু জানতে চাই আপনার একটা পার্সোনাল লাইফ নিয়ে। আমরা যতটুকু জেনেছি যে আপনি একটা মিউজিক্যাল একাডেমি ওপেন করেছেন, এর পেছনে কি কোনো কারণ আছে, কোন উদ্দেশ্যে আসলে ওপেন করা হয়েছে? উদ্দেশ্য, আমি যখন রিয়েলিটি শোতে ছিলাম আমাকে আয়ব বাচ্চু স্যার রিকোয়েস্ট করেছিলেন, মানে রিকোয়েস্ট বলতে কি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে প্রচন্ড রকম সাপোর্ট দিয়েছেন আয়ব বাচ্চু স্যার। কারণ ওনার স্টুডিওতে যখন এবি কিচেনে যখন ছিলাম, কম্পোজিশন করেছেন আমাদের গানে। তো একটা 3 মাসের একটা লং জার্নি ছিল, টোটাল 5 মান্থ। তার মধ্যে আমরা 3 মাসটা পেয়েছিলাম 4টা ব্যান্ডের সাথে, দলছুট, ফিডব্যাক, এলআরবি এবং জলের গান। তো আমি মানে কি বলবো, আমার সৌভাগ্য যে আমি আয়ব বাচ্চু স্যারের যে ভালোবাসা পেয়েছি। বাহ, চমৎকার। যখন আমাকে প্রশ্ন করেছেন যে গান নিয়ে ভাবনা কি, তো আমি তখন বলেছি যে আমার সিম্পল ভাবনা, আমি গানটাকে সারা জীবন বয়ে বেড়াবো এবং গানের সাথে থাকার জন্য যেটা করতে হয় সেটি আমি করব। সেটি হচ্ছে যে বাচ্চাদের সাথে শেয়ারিং, ট্রান্সফর্ম করা, সঙ্গীতটা যে কোনো কিছু ট্রান্সফর্ম করা। Right. আমি আমার কাছে একজন শিখবে, তার কাছ থেকে এরকম শিখবে, এই ব্যাপারটাতে আমি থাকতে চাই। তো আমি সরাসরি বলেছি, তখনই আমি সাক্ষাৎকারে বলেছিলাম যে আমি একটা স্কুল দেব। তো সেই অন্তরা স্কুল অফ মিউজিক, এটি ইসিবি চত্বরে। ওকে, এটা নাম হচ্ছে অন্তরা স্কুল অফ মিউজিক। জি জি, আচ্ছা। অন্তরা, আমি এবং আমার সাথে সেলিম নিলয় আরেকজন, মানে আমরা দুজন বন্ধু আর কি, বন্ধু বড় ভাই বা এরকমই। তো আল্লাহ আমাকে ওই সুযোগটা দিয়েছেন। তো আমি বলবো যে সঙ্গীত মানুষকে তো খুব আদর্শিক করে তোলে। যদি কেউ পিওর থাকতে পারে, তো সঙ্গীতের সাথে থাকলে সে একটা আউলিয়ার পর্যায়ে চলে যেতে পারে, মানে হয় না যে কসমিক ব্যাপারটা চলে আসে। তো আমি বলবো যে অনেকেই অন্তরাতে গান শেখার সুযোগ রয়েছে বা অ্যাডমিট হতে পারে। যারা গান শিখতে চান চলে আসেন অন্তরাতে। এক্স্যাক্টলি। আসলে গল্প কথা আড্ডায় আমাদের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে একটা প্রশ্ন রাখতে চেয়েছিলাম, বাবা মা নিশ্চয়ই এখন খায়রুল ওয়াসিকে অনেক প্রাউড ফিল করে, এক কথায় বলা যায়। অবশ্যই। খায়রুল ওয়াসির পরিচিত হতে পছন্দ করে। আমি সবসময় একটা কথা বলি আপু, যে আমার সৌভাগ্য, মানে কত হাজার কোটি বছরের সৌভাগ্য যে আমি তাদের সংসারে বা তাদের কোলে আমার জন্ম। তো এই জন্য বলি যে বাবা মা আসলে, প্রত্যেক বাবা মাই সন্তানের জন্য মঙ্গল চান। বাবা মার ঋণ কখনো শোধ করাই যাবে না, অন্তত যাই কিছু হোক, জন্ম দেওয়ার ঋণ তো না। একদম না। একদম লাস্ট একটা প্রশ্ন রাখতে চাই, খায়রুল ওয়াসি ভাই সামনে দর্শকরা কি কি কাজ পাচ্ছে আপনার থেকে? সেটাই বললাম যে সিনেমা, আরো 2টো সিনেমা, টোটাল 3টা সিনেমার কাজ চলছে। ও গ্রেট। আর এটা হচ্ছে জবান। আচ্ছা। জবান শিরোনাম একটি সিনেমাতে, ওটি তো গান রয়েছে আমার, শহীদুল্লাহ ফরাইজির লেখা, আমার সুর করা, আমার স্টুডিওতে, ওয়াসি উইং স্টুডিও, আমার ব্যান্ড, আমরা সবাই একসাথে কাজ করছি আর কি। তো বিদায়, তারপরে হচ্ছে আরও যদি যে জিনিসগুলো, মানে যে সিনেমাগুলোর কথা চলছে 27-এ, যদি হয় তো ইনশাআল্লাহ, ডেফিনেটলি হোপ ফর দ্য বেস্ট। আপনার ভীষণ জনপ্রিয় একটা গান রয়েছে পারিসা, এই গানটা দিয়ে আজকে আমরা আয়োজন শেষ করছি। আমরা একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, গ্লো অ্যান্ড লাভের রেড কার্পেটে এই ছিল আজকের মতোই। গান মানেই ভালোবাসা, গান মানেই ভালো লাগা, আর গানের মানুষকে আজকে আমরা প্রেজেন্ট করেছিলাম আপনাদের সামনে। আশা করছি সবার ভালো লেগেছে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী সপ্তাহে আবারও দেখা হবে আপনাদের পছন্দের কোনো গেস্টের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ডিবিসির সঙ্গে থাকুন। গুড নাইট। শুনছি ভাই। এক জীবনে এক মানুষই হইলি রে দুজন, এই মনেতে বহাইলি দুঃখের শ্রাবণ। ও ও এক জীবনে এক মানুষই হইলি রে দুজন, এই মনেতে বহাইলি দুঃখের শ্রাবণ। আগে যদি জানতাম আমি করবি রে মন, বিশ্বাস কইরা দিতাম না আমার বুঝ মন। পারিসা রে পারিসা, তো পাল্টে গেছে মন।
পারিসা রে পারিসা তো একই আচরণ